যেসব বিষয়ে ঐক্যমত্য বা আংশিক ঐক্যমত্য হয়েছে তার মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। হঠাৎ করেই সামনে এলো বিস্ফোরক এক প্রস্তাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আর জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী। শুধু তাই নয়, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি এবং বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর বদিউল আলম মজুমদার হবেন উপরাষ্ট্রপতি। আগাম নির্বাচনের আগেই গোপনে শুরু হয়ে গেছে জাতীয় সরকার গঠনের রূপরেখা চূড়ান্ত করার প্রক্রিয়া। কূটনীতি পাড়ায় খুব জোরে সোরে একটি কথা চলছে। কে হচ্ছেন আগামী দিনের নতুন প্রেসিডেন্ট, কে হচ্ছেন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, জাতীয় সরকার গঠন হবে। আমাদের অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হঠাৎ জাতীয় সরকার গঠনে কি হচ্ছে, কারা থাকছে এই সরকারে। জাতীয় সরকার গঠন করা হবে বলে ইতোমধ্যে নানা ধরনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন, এই মুহূর্তে যারা প্লে করেছেন ভিডিওটি, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, অবশেষে তাহলে জাতীয় সরকার গঠন করা হয়ে গেল। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, অবশেষে তাহলে জাতীয় সরকার গঠন হয়ে যাচ্ছে। এ কথা কেন বলছি, একটু পরে কয়েকটা প্রতিবেদন দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রফেসর ইউনূসের পদত্যাগের ইস্যুটি সামনে আসার পরেই আরও একটা ইস্যু সামনে এসেছে, সেটি হচ্ছে জাতীয় সরকার গঠনের কথা নাকি বলেছে প্রফেসর ইউনূস। যদি জাতীয় সরকার গঠন করা হয় তাহলে সেই জাতীয় সরকারে কারা থাকবে, কোন পদে, সেটি নিয়ে ২১শে টেলিভিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সেই প্রতিবেদন প্রকাশ করার পরেই তোলপাড় সারা দেশ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠন করার দাবি করেছে একটি সংগঠন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, রাজনৈতিক দলগুলো এই বিষয়ে ঐক্যমত জানিয়েছে, ঐক্যমত হয়েছে বা একমত হয়ে পোষণ করেছে অনেকেই। আমরা চলুন কথা না বাড়িয়ে কয়েকটা প্রতিবেদন দেখে আসি। আসলে কি বলবো বুঝে উঠতে পারতেছি না। যদি জাতীয় সরকার গঠন করা হয় তাহলে এই দেশ কি সুষ্ঠু স্বাভাবিকভাবে পরিচালনা হবে? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি সত্যিকার অর্থে কি জাতীয় সরকার গঠন করা হচ্ছে, গঠন করা হয়েছে, এবং যদি গঠন করা হয় কিংবা হয়ে থাকে তাহলে এই জাতীয় সরকারের অধীনে কে বা কাহারা থাকছে দায়িত্ব পদে। যেসব বিষয়ে ঐক্যমত্য বা আংশিক ঐক্যমত্য হয়েছে তার মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার প্রস্তাবে বহুত্ববাদ না রাখার ব্যাপারে অধিকাংশ দল মতামত দিয়েছে। অন্য 4টি মূলনীতির ব্যাপারে এক ধরনের ঐক্যমত্য আছে, তবে অনেক দল এই 4টির বাইরেও অন্যান্য বিষয় যুক্ত করার কথা বলেছেন। নাগরিকদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সম্প্রসারিত করা এবং সেগুলোর কিছু কিছু বিষয়ে রাষ্ট্রের বাধ্যবাধকতা তৈরি করার, এই অধিকারের তালিকা এবং তার প্রয়োগে রাষ্ট্রের বাধ্যবাধকতা এবং বিশেষ করে তার মাত্রা বিষয়ে মত পার্থক্য রয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে। কিছু দল অবশ্য এক কক্ষ বিশিষ্ট আইনসভা বহাল রাখার পক্ষে মত দিয়েছেন। যারা নিম্নকক্ষে নারীদের জন্য 100 আসন সংরক্ষণের প্রশ্নে এক ধরনের ঐকমত্য রয়েছে দলগুলোর মধ্যে, তবে এর পদ্ধতি কি হবে তা নিয়ে মতভিন্নতা আছে। যারা সংসদের উভয় কক্ষের পক্ষে এবং যারা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে, উভয়ই আইনসভার ব্যাপারে ডেপুটি স্পিকারের পদ বিরোধী দল থেকে দেওয়ার পক্ষে। উচ্চকক্ষ গঠনকে যেসব দল সমর্থন করেছে তারা 100 জন সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠনের ব্যাপারে একমত। তবে এই প্রতিনিধিদের কিভাবে নির্বাচন করা হবে, সংবিধান সংস্কার কমিশন কর্তৃক প্রাপ্ত ভোটের আনুপাতিক হারের সুপারিশে সংখ্যাগরিষ্ঠের সমর্থন থাকলেও এই বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি। সংবিধানের 48 ক অনুচ্ছেদ, যা কার্যত রাষ্ট্রপতির ক্ষমতা নির্ধারণ করে, তা সংশোধনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে। তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে সেই প্রশ্নে ভিন্ন ভিন্ন মত আছে।
70 অনুচ্ছেদ অর্থাৎ সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে যে বিধান তা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য হলেও কি কি বিষয়ে দলের পক্ষে ভোট দেওয়া বাধ্যতামূলক হবে তার একটি আংশিক তালিকার ব্যাপারে ঐকমত্য হয়েছে। অর্থবিল, আস্থা ভোট, সংবিধান সংশোধন বিলের ব্যাপারে দলীয় অনুশাসনের বাধ্যবাধকতার ব্যাপারে অধিকাংশ দল একমত। এর অতিরিক্ত আরও কিছু যুক্ত করার, যেমন রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক বিল যুক্ত করার জন্য কিছু দলের প্রস্তাব আছে। আইনসভার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিগুলোর সভাপতিত্ব পদ বিরোধী দলের সংসদ সদস্যদের দেওয়ার ব্যাপারে প্রায় সকলেই একমত। এই মর্মে বিশেষ কয়েকটি কমিটি, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি, প্রিভিলেজ কমিটি, কমিটির সভাপতিত্ব বিরোধী দলের কাছে দেওয়ার বাধ্যবাধকতার আরোপের ব্যাপারটি বিবেচনায় আছে। এই তালিকা থেকে স্পষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। এর মধ্যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে, সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে, এই ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে। তবে এসব বিষয়ে অনেক দলই আরও আলোচনার কথা বলেছেন এবং আলোচনায় নমনীয়তা প্রদর্শন করেছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক আলোচনায় ঐকমত্যের উপর নির্ভরশীল অনেক বিষয়ে নীতিগত ঐকমত্য বা আংশিক ঐকমত্য হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নির্বাচন কমিশনের জন্য একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করার ব্যাপারে অধিকাংশ দল একমত হয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করার ব্যাপারে সব দল একমত পোষণ করেছে। দলনিরপেক্ষ, সৎ, যোগ্য ও সুনামসম্পন্ন ব্যক্তির রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার বিধান করার ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছেন। ভবিষ্যতে সীমানা নির্ধারণের জন্য একটি আলাদা স্বাধীন সীমানা নির্ধারণ কর্তৃপক্ষ গঠন করার ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত, তবে এ ব্যাপারে মতের ভিন্নতাও আছে। নির্বাচন কমিশনের আইনি, আর্থিক ও প্রশাসনিক প্রস্তাব কোনো মন্ত্রণালয়ের পরিবর্তে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের স্পিকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সংসদীয় কমিটির নিকট উপস্থাপনের বিধান করার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে দলগুলো। সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে কিংবা শপথ ভঙ্গ করলে কমিশনারদের মেয়াদ পরবর্তী সময়ে উত্থাপিত অভিযোগ প্রস্তাবিত সংসদীয় কমিটি তদন্ত করে সুপারিশসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির কাছে প্রেরণের বিধান করার ব্যাপারে বেশিরভাগ দল নীতিগতভাবে একমত হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইন 2009-এর আওতাভুক্ত করার প্রস্তাবে বেশিরভাগ দল নীতিগতভাবে একমত হয়েছেন। মানবতা বিরোধী অপরাধের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদেরকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বাধিত করার লক্ষ্যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল আইন ও আরপিও সংশোধন করার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে দলগুলো। এর আইনি দিক বিবেচনার জন্য অধিকাংশ দল গুরুত্ব দিয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলোর ক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা ও নিপীড়নের সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে অধিকাংশ দল একমত পোষণ করে। তথ্য অধিকার আইনের সংশোধন করার প্রস্তাবে সব দল একমত। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 সংশোধন করার প্রস্তাবে সব দল নীতিগতভাবে একমত পোষণ করেছে। বর্তমান পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠনের মাধ্যমে 8 সদস্য বিশিষ্ট পৃথক 3টি পাবলিক সার্ভিস কমিশন গঠন করার ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত পোষণ করেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সংসদের স্থায়ী কমিটির মতোই জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের সমন্বয়ে একটি করে জেলা নাগরিক কমিটি ও উপজেলা নাগরিক কমিটি গঠন করার ব্যাপারে দলগুলো মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে উপজেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি ম্যাজিস্ট্রেট কোর্ট পুনঃস্থাপন করার অধিকাংশ দল নীতিগতভাবে একমত পোষণ করেন। জনপ্রশাসন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করার প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। পৌরসভার চেয়ারম্যান সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার বিষয়ে একমত পোষণ করেছে অধিকাংশ রাজনৈতিক দল। হিসাব বিভাগ হতে অডিট বিভাগকে আলাদা করার বিষয়ে একমত সব রাজনৈতিক দল। দেশের পুরাতন 4টি বিভাগকে সীমানাকে 4টি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা, বিদ্যমান জেলা পরিষদ ব্যবস্থা বাতিল করা, ওয়ার্ড মেম্বারদের ভোটে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়া এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদটি বিলুপ্ত করার প্রস্তাবে বেশিরভাগ দল একমত হয়নি। একথা বলার প্রয়োজন যে উপরে উল্লেখিত বিষয়গুলোর বাইরেও আরও অনেক বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে।
একইভাবে প্রতিটি সংস্কার কমিশনের সুপারিশের আরও কিছু বিষয়ে মতপার্থক্য আছে, কিছু বিষয় উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে মাত্র। আমরা পরবর্তী ধাপের আলোচনার শেষে এইসব সুপারিশের ব্যাপারে দলগুলোর চূড়ান্ত অবস্থান জানাতে পারব বলে আশা করি। সংস্কারের ব্যাপারে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা খুব শিগগিরই দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করার পরিকল্পনা করেছি। দ্বিতীয় পর্বের আলোচনায় এই পর্বে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়নি এবং দলগুলোর অবস্থান কাছাকাছি সেই সব বিষয়গুলো আলোচিত হবে। রাজনৈতিক দল ছাড়াও সংস্কার প্রস্তাবে নাগরিক সমাজের প্রতিনিধিদের, যেমন লেখক, চিন্তক, শিক্ষক, এদের সঙ্গে কমিশনের একাধিক দিন আলোচনা অনুষ্ঠিত হয়েছে, আরও আলোচনার পরিকল্পনা আছে। জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রস্তাবিত সংস্কার সংক্রান্ত সুপারিশগুলোর মধ্য থেকে নির্বাচিত কিছু বিষয়ে জনগণের মতামত জানতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ বিবিএস এর মাধ্যমে একটি জরিপ পরিচালনার ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সুপারিশগুলো সম্পর্কে রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়েছে সেগুলোর মধ্য থেকে অতি গুরুত্বপূর্ণ সুপারিশসমূহ সম্পর্কে জনগণের মতামত নেওয়ার উদ্দেশ্যেই এই জরিপ পরিচালনা করা হবে। আমরা আশা করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনার মধ্য দিয়ে জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব। পরিশেষে আমরা মনে করি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমাদের সমাজ, রাষ্ট্র, আইন ও নীতি কাঠামোকে নতুন করে সাজানোর এক ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে হাজির হয়েছে। রাজনীতির দাবার বোর্ডে নড়ে উঠেছে গুটি, শুরু হয়েছে নতুন এক খেলা। চারপাশ নীরবতায় ছেয়ে গেছে, কিন্তু বাতাস যেন ভারী হয়ে উঠেছে প্রতিদিনের নিত্য নতুন ঘটনায়। হঠাৎ করে সামনে এলো বিস্ফোরক এক প্রস্তাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আর জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী। শুধু তাই নয়, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি এবং বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর বদিউল আলম মজুমদার হবেন উপরাষ্ট্রপতি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে যখন এই কথাগুলো উচ্চারিত হলো তখন পুরো হল যেন থমকে গিয়েছিল। কিছুক্ষণ নিস্তব্ধতা, এরপর শুরু হয় তুমুল গুঞ্জন। প্রশ্ন উঠছে, এটা কি নিছক একটি আলোচনা, নাকি আগাম নির্বাচনের আগেই গোপনে শুরু হয়ে গেছে জাতীয় সরকার গঠনের রূপরেখা চূড়ান্ত করার প্রক্রিয়া? উত্থাপন করা খসড়া অনুযায়ী জাতীয় সরকারের দায়িত্ব ভাগ হবে আনুপাতিক হারে। বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, বাকি দলসমূহ 25%। সুনির্দিষ্টভাবে বলা হয়েছে কারো মন্ত্রী হওয়ার সুযোগ নেই, বরং সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী। একদিক থেকে এটা আবারও ইঙ্গিত দিচ্ছে যে সরকার হবে উপদেষ্টা নির্ভর। রাষ্ট্রপতির কাছে থাকবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা, অর্থাৎ প্রধানমন্ত্রী থাকবেন নীতি নির্ধারকদের ছায়ায়। গত এক বছরে বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতের কূটনীতি তাকে হুমকি হিসেবে মনে করে, আবার পশ্চিমারা দেখছে এক সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে। তাই তাকে রাষ্ট্রপতি করে কার্যত একটি নিরপেক্ষ অভিভাবকতন্ত্রের সৃষ্টি করা হলে দেশীয় রাজনীতির গতি ও গন্তব্য অনেকটাই বদলে যাবে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে নানা জল্পনা কল্পনা চলছেই। জাতীয় সরকার প্রতিষ্ঠিত হলে আওয়ামী লীগ থাকবে কোথায়? তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার মানেই মোদি বিরোধী ঢাকা, আর সেটি ভারতের জন্য এক নতুন দুঃস্বপ্ন। বক্তারা বলেন, বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর অপরিসীম ক্ষমতা বিভক্ত করে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মাঝেও সমতা আনা হবে। জাতীয় সরকার গঠন নিয়ে যেমন আশা তেমনি উৎকণ্ঠাও বিরাজ করছে। জনগণ জানতে চায় এই সরকার কদিন চলবে, কারা নীতি নির্ধারক হবেন, নির্বাচনের আগেই কি গোপনে ভাগ হয়ে যাচ্ছে রাষ্ট্র ক্ষমতা? রাষ্ট্র পরিচালনার জাতীয় সনদ কি আদতে হয়ে উঠবে এক শ্রেণীর একচেটিয়া রাজনৈতিক চুক্তিপত্র? বাংলাদেশ এখন এক নতুন রাজনৈতিক সন্ধিক্ষণের দিকে এগিয়ে যাচ্ছে। তবে দেখার বিষয়, বাংলাদেশ কি এখন ষড়যন্ত্র মুক্ত হবে নাকি থেকে যাবে আগের মতোই? কূটনীতি পাড়ায় খুব জোরে সোরে একটি কথা চলছে। কে হচ্ছেন আগামী দিনের নতুন প্রেসিডেন্ট, কে হচ্ছেন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী। বাংলাদেশে কি কোনো সংসদীয় সরকার আসবে, পার্লামেন্ট থাকবে, নাকি জাতীয় সরকার গঠন হবে? বিএনপি সারা দেশে আজকে যে জনসভার মধ্য দিয়ে বাংলাদেশকে তাক লাগিয়ে দিল, এটাও অনেক রাজনৈতিক দলের জন্য নতুন বার্তা নিয়ে এসেছে। আবার জামায়াতের এটিএম আজহারুল ইসলামকে বরণ করল ঢাকাবাসী। আর কূটনীতি পাড়ায় বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় রাষ্ট্রের কাছে প্রফেসর ইউনুস নতুন মডেল হয়ে যাচ্ছে।
তারেক রহমান কি হবেন, প্রধানমন্ত্রী নাকি প্রেসিডেন্ট? তাহলে ইউনূস বিদায় নিচ্ছেন? ভারত কি ভাবছে আসলে? শেখ হাসিনার শেষ পরিণতি কি হবে? এই সবগুলো প্রশ্নের উত্তর জানাবো আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, কূটনীতি পাড়ায় কি চলছে আসলে? সাম্প্রতিক সময় পর্দার অন্তরালে অনেক রকম আলোচনা চলছে। ইউনূস সরকার যে বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, আদৌ কি নির্বাচন হবে? বাংলাদেশের জনগণ কি একটি নির্বাচন দেখতে চাইছে, নাকি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই নির্বাচনটি বা নির্বাচনের প্রত্যাশা রয়ে গেছে? বাংলাদেশের মানুষ বা তরুণ জনসংখ্যা বা জনশক্তি বা তরুণ ভোটার জেনজি তারা কি চাইছে? অনেক রকম বিশ্লেষণ চলছে। সাম্প্রতিক সময় কূটনীতি পাড়ায় যে আলোচনা চলছে সেখানে বলা হচ্ছে আমেরিকা বা বিশ্ব মোড়লরা বাংলাদেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সরকার চাইছে না, কিন্তু জাতীয় সরকার চাইছে। কেমন জাতীয় সরকার, কি ধরনের জাতীয় সরকার? সেখানে ক্ষমতায় থাকবে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী থাকবে প্রতীকী পদ, পার্লামেন্টারিয়ান কোনো সিস্টেম সেখানে থাকবে না। এখন প্রশ্ন হলো তাহলে প্রেসিডেন্ট হবেন কে? আলোচনা আসলে প্রেসিডেন্ট হতে পারেন প্রফেসর ইউনূস, আর প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান, উপপ্রধানমন্ত্রী হতে পারেন জামায়াত নেতা ডক্টর শফিকুর রহমান। এই তিনটি পদ নিয়ে মোটামুটি আলোচনা, সঙ্গে আনুপাতিক হারে কারা কত আসন বা কারা কতটুকু অংশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসবে। বলা হচ্ছে বিএনপিকে দেওয়া হবে 25%, জামায়াত ইসলামকে দেওয়া হবে 20%, আর এনসিপিকে দেওয়া হবে 15%, দেওয়া হবে ইসলামী দলকে 5%, সমাজের বিশিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিকে 10%, অন্যান্য দল হয়তো 20-25%, সবাই মিলে পাবে। প্রফেসর ইউনূসকে ঘিরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে এবং প্রধানমন্ত্রী পদে যিনি থাকবেন জনাব তারেক রহমান, তিনি একক সিদ্ধান্তে বা তিনি সংসদ নেতা বা সংসদ কিংবা প্রধানমন্ত্রী, এটি খুব গৌণ একটি পদ হয়ে যাবে। এই প্রস্তাবটি চীন গ্রহণ করেছে, এই প্রস্তাবটি আমেরিকাও গ্রহণ করেছে, কিন্তু ভারত গ্রহণ করেনি। ভারত চাইছে যে কোনোভাবে দিল্লির দাস শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ইস্টাবলিশ করতে। যদি জাতীয় সরকার গঠন হয় সেক্ষেত্রে এই প্রক্রিয়াটাও তৈরি হতে পারে। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা, সুশীল সমাজ, যুক্তরাষ্ট্রে যারা বড় বড় গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, যারা রাজনীতি থেকে একটু দূরে বা রাজনীতি বিমুখ, তারা প্রফেসর ইউনূসকে সর্বোচ্চ পদে, গুরুত্বপূর্ণ পদে দেখতে চান। নগরায়ন বা নগর কেন্দ্রিক একটি রাষ্ট্র তৈরি এবং ঢাকাকে বিচ্ছিন্ন করে, অর্থাৎ ঢাকাকে রাজধানী বা ক্যাপিটাল রেখে প্রতিটা ডিস্ট্রিক্টকে উন্নয়নের দিকে নিয়ে আসা, তৃণমূল জনগোষ্ঠীকে একটা নগরের মধ্যে আটকে রেখে, সীমাবদ্ধ রেখে একটা সমাজকে বা একটা জেলাকে উন্নত করা, কেবল সবাই ঢাকা ছুটে আসবে বিষয়টি এরকম না, এরকম একটি ব্যবস্থা করা। পাশাপাশি নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলছেন এটি নেপাল কিংবা এটি আমাদের নিকট যে আরও কিছু দেশ আছে সেই দেশের আদলে এই সিস্টেমটা হতে পারে। সাবেক মার্কিন রাষ্ট্রদূতদের মতো লোকেরাও এটার মধ্যে নাক গলাচ্ছেন। তারা চাইছেন প্রফেসর ইউনূসের মতো সবার গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে আরও সময় রাখতে। এখন এটি কি আগামী নির্বাচন পর্যন্ত জাতীয় সরকার থাকবে, নাকি আগামীতে নির্বাচন বন্ধ রেখে আরও 5 বছরের জন্য এই সিস্টেমকে বলবৎ রাখবে, এটা নিয়ে আসলে আলোচনা আছে। কিন্তু দিল্লি ভিন্ন কিছু চাইছে। দিল্লি চাইছে একটি দল ক্ষমতায় আসুক, তাদের কাছে সর্বক্ষমতা থাকুক এবং দিল্লি তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করে তাদেরকে দিয়ে তাদের অবস্থাটাকে আবার বাংলাদেশে পাকাপোক্ত করবে। এখন জাতীয় সরকার গঠন হলে বিএনপি 25, জামাত 20, এনসিপি 15, ইসলামী দল 5, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা 10 বা আদার্স দলগুলোকে 25, এই যে বন্টন, এখানে আওয়ামী লীগ কোথায়? দিল্লির প্রশ্ন হলো এখানে। কিন্তু এই প্রস্তাবটি চীন এবং আমেরিকা গ্রহণ করলেও ভারত করতে পারছে না। ভারতের এখানেই মাথা ব্যথা, কারণ ভারতের সবচেয়ে ভয় হলো প্রফেসর ইউনূস। আবার প্রফেসর ইউনূস যদি প্রেসিডেন্ট হন, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, উপপ্রধানমন্ত্রী ডক্টর শফিক হন, সেক্ষেত্রে এই সিস্টেমটা এমনভাবে তৈরি হবে যে যারা ভারতের তাবেদার তারা চাইলে কিচ্ছু করতে পারবে না। আর চীনের সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক ভিত্তিটা তৈরি হচ্ছে, এটা আরও মজবুত হবে। এক্ষেত্রে আমেরিকা ইয়েস, চীনও ইয়েস, দিল্লি নো। এখন
প্রশ্ন হলো যে জাতীয় সরকার গঠন হলে এটা বিএনপি মানবে, বা জামায়াত মানবে, বা এনসিপি মানবে? ভেতর মহল বলছে জামায়াত এনসিপি ইতিমধ্যে মানতে রাজি হয়েছে। বিএনপির ক্ষেত্রেও একটা পক্ষ মানতে রাজি, একটা পক্ষ মানতে রাজি না। হঠাৎ জাতীয় সরকার গঠনে কি হচ্ছে, কারা থাকছে এই সরকারে, বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই। জাতীয় সরকার গঠন করা হবে বলে ইতোমধ্যে নানা ধরনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েছি। প্রিয় দর্শক, মানবজমিন এই বিষয়ে একটি খবর প্রচার করছে বা প্রকাশ করেছে, অন্যান্য গণমাধ্যমও এই ধরনের খবর দিয়েছে যে সংকট ঘনীভূত জাতীয় সরকার গঠনে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। তবে সর্বশেষ আপনাদেরকে যে তথ্য দিতে চাই সেই তথ্যটি হচ্ছে, পরিস্থিতি এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে থাকবেন বলে সম্মত হয়েছেন, তবে তিনি দুটো শর্ত দিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বা বাংলাদেশকে যারা গণতান্ত্রিক ধারায় রাখার জন্য চেষ্টা করছেন এই মুহূর্তে, তাদের উদ্যোগে জাতীয় সরকার গঠনের নানা পরীক্ষা নিরীক্ষা এবং প্রস্তাবনা নিয়ে এখন কাজ শুরু হয়েছে। প্রিয় দর্শক, সুতরাং এই মুহূর্তের খবর হচ্ছে যে পরিস্থিতি স্থিতিশীল থাকলেও দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সরকার গঠন করা যাবে কিনা তা নিয়ে একটা দোলাচলতা। পাশাপাশি জাতীয় সরকার গঠনের পরপরই বিচার, সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দেওয়া হবে কিনা সেই বিষয়টিও আসলে নানাভাবে সামনে এসেছে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত থাকুন, আমি গুরুত্বপূর্ণ নানা ধরনের তথ্য উপস্থাপন করতে চাই। আপনারা সবাই জানেন যে একটি সরকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিপ স্টেট। অনেক সময় এই ডিপ স্টেট সরকারের স্বাভাবিক কাজকর্মে বাধা দেয়, অনেক সময় ইতিবাচক পথে সরকারকে এগিয়ে নিতে ইতিবাচক নানা ধরনের কর্মতৎপরতাও চালায়। এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক সংকট ঘনীভূত হয়েছে, সেখানে ডিপ স্টেটেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের এই মুহূর্তে বাংলাদেশ সরকারের ডিপ স্টেটে দুটো গোষ্ঠী, দুটো গ্রুপ কাজ করছে। একটি গ্রুপ, অনেক সূত্র নিশ্চিত করেছে, 7 পান্ডাকে নিয়ে একটি গ্রুপ, যেখানে 7 জন কলকাঠি নাড়ছেন, যারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মানে এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতার হাত বদলের মাধ্যমে দেশ যেন দীর্ঘমেয়াদী কোনো ফাঁদের মধ্যে পড়ে যায়, সেই চেষ্টাটি করছে সেই গ্রুপ। দৃশ্যমান ভাবে আসলে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার পরিষদকে সরিয়ে দিয়ে নতুন পরিষদ এনে, যেটা আসলে আর্মি ব্যাকড হবে, সেই পরিষদ দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে পারবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন যে এই ধরনের পরিস্থিতিতে আসলে নির্বাচন আয়োজন তো দূরের কথা, বরং গণতন্ত্রের পথে উত্তরণে বাংলাদেশের যে অভিযাত্রা তা হোঁচট খেতে পারে। ডিপ স্টেটের অন্য আরেকটি গ্রুপ, সূত্রগুলো বলছে, বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন ধরনের তথ্য আসছে, সকল তথ্যই যে অকাট্য এবং সত্য তা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। তবে সব তথ্যকে সামনে রেখে একটি তথ্য প্রবাহকে যখন আমরা দেখি, তখন অনেক বিষয় পরিষ্কার হয়ে যায়। ডিপ স্টেটের ওই গ্রুপটি আসলে ইতিবাচক ভাবে নানা ধরনের পন্থা গ্রহণ করতে উদ্যোগী হয়েছে। এই সময়ে যে সংকট ঘনীভূত হচ্ছে, আগত বিপদ সমূহ থেকে রক্ষা করে দেশকে গণতান্ত্রিক পথে রাখার জন্য ওই গ্রুপটি গত দুদিন ধরেই নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকাল উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয়, সেই বৈঠকেই মূলত প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে তার পরিষদকে পদত্যাগের কথা জানান। কিন্তু পরিষদের পক্ষ থেকে 2-1 ব্যক্তি জোর দিয়ে বলেন যে আপনি এই বিপদে জনগণকে একা ফেলে চলে যাবেন না। মূলত ওই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার অভিব্যক্তি কেবলমাত্র প্রকাশ করেন, চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি। তবে আপনারা জানেন যে এর আগের দিন সেনা প্রধানের বক্তব্য, সেই বক্তব্যের মধ্য দিয়ে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যে একটা ভয়াবহ শীতলতা তৈরি হয়েছে তার স্পষ্ট আভাস। এবং এর বাইরে সেনা প্রধানের বা সেনাবাহিনীর পক্ষের গ্রুপ থেকে একটি তথ্য ছড়িয়ে পড়ে যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কর্তৃক সেনা প্রধানকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নেওয়া হয়েছে। সেই আলোকেই সেনা প্রধান একটা অনিশ্চয়তা দেখছেন। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোও পরস্পর বিরোধী অবস্থানের কারণে দেশের মধ্যে যে জটিলতা, সেই জটিলতার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ ইউনূস সরে যেতে চান, কারণ তিনি আশঙ্কা করছেন এই অবস্থায় সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন তিনি করতে পারবেন না। আর যদি একটা বিতর্কিত নির্বাচন হয় তার প্রধান উপদেষ্টা থাকাকালীন, তাহলে তিনি আরো বিতর্কিত হবেন, এর পুরো দায়
তার উপরই পড়বে। পাশাপাশি বিচার এবং সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এইরকম পরিস্থিতি বহমান বা চলমান থাকলে সেটিও কার্যত সম্ভব নয় বলেই তিনি মনে করছেন, মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করছেন। প্রিয় দর্শক, আমি যে বিষয়টি বললাম যে ডিপ স্টেটের ইতিবাচক পক্ষটি জোরালোভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ না করতে অনুরোধ করেছেন। ইতিমধ্যে সেই ইতিবাচক পক্ষের দু একজন তার সঙ্গে সাক্ষাৎও করেছেন। সাক্ষাৎ করে সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেছেন। তিনি পদত্যাগ করলে পরবর্তীতে যিনি আসবেন এবং সামনের দিনে যে আশঙ্কাগুলো করা হচ্ছে, সেই আশঙ্কাগুলো যদি মিশর এবং তিউনিসিয়ার মতো হয় তাহলে যে ভয়াবহ পরিস্থিতি হবে এবং গোটা জাতি অন্ধকারে ডুবে যাবে, সেই বিষয়টিও অবগত করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সকল পক্ষের অনুরোধ এবং নানা পরিস্থিতির বা তথ্যের আলোকে তিনি বলেছেন যে থাকতে রাজি আছেন, তবে দুটো শর্ত তিনি দিয়েছেন বলে সূত্রগুলো নিশ্চিত করছে। সূত্র জানাচ্ছে যে তিনি বলেছেন তাকে তার কাজ নির্বিঘ্নে করতে দিতে হবে। দ্বিতীয়ত, গণ অভ্যুত্থানের পক্ষের সব দলকে সহযোগিতা করতে হবে। আপনারা জানেন যে গত 9 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক কাজই নির্বিঘ্নে করতে পারেনি, নানা ধরনের আন্দোলন এবং নানা পক্ষের স্যাবোটেজের কারণে। তবে এটা তো সত্য, বা বিশ্লেষকরা বলছেন যে সরকারের ভেতর থেকেই একটি পক্ষ এমন ভাবে জটিলতা তৈরি করেছে যাতে এই সরকার মূল পথে পরিচালিত হতে না পারে, মূল কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে করতে না পারে। সেই জন্য একটা প্রতিবন্ধকতাও তৈরি করেছেন সরকারের কতিপয় ব্যক্তিবর্গ। প্রিয় দর্শক, এর পরিপ্রেক্ষিতেই আসলে রাজনৈতিক দলগুলো উদ্যোগী হয়েছে। যখন ডিপ স্টেটের ওই ইতিবাচক পক্ষটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজি করাতে পেরেছেন যে তিনি থাকছেন, তবে দুটো শর্ত দিয়েছেন, এর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা দায়িত্বশীল তারা উদ্যোগী হয়েছেন। গত রাতে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, ন্যাশনাল এনসিপি যেটা, সেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকের মধ্য দিয়ে বর্তমান সংকট এবং পরিস্থিতির নানা ধরনের পর্যালোচনা হয়েছে। জামাত এবং এনসিপি বর্তমান সংকট উত্তরণের জন্য কাছাকাছি মতামত দিলেও বিএনপির পক্ষ থেকে এখনো জাতীয় সরকার প্রতিষ্ঠার বিষয়ে কোন ধরনের ইতিবাচক মতামত জানানো হয়নি। সূত্র বলছে যে বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছে সব রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল তাদের পক্ষ থেকে প্রতিনিধি দিয়ে এটি জাতীয় সরকার গঠন করা হবে এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দেওয়া হবে। সেই জাতীয় সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে আসলে এক ঝিলে 3 পাখি মারা যাবে বলে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন। প্রথমত, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন বা জাতীয় সরকারে রাখা যাবে। দ্বিতীয়ত হচ্ছে সব দলের প্রতিনিধি থাকলে সমালোচনা খুব কম হবে, কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে করা যাবে। আর তৃতীয় হচ্ছে যথাসময়ে নির্বাচনের আয়োজন করা যাবে। প্রিয় দর্শক, এখন এই জাতীয় সরকার নিয়ে এনসিপি, জামাত এই দুটো রাজনৈতিক দল কাছাকাছি বা একেবারেই একমত হলেও বিএনপির পক্ষ থেকে সিগন্যালটি এখনো আসেনি। সেই সিগন্যাল পাওয়ার জন্য আলাপ আলোচনা বা দৌড়ঝাঁপ চলছে বলেই আমরা বিভিন্ন সূত্র থেকে তথ্য পেয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বন্ধুগণ, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়ন কি, আপনাদের মতামত কি? জাতীয় সরকার গঠন হলে আপনারা কতটা সমর্থন করছেন এই বিষয়টিকে? জাতীয় সরকার গঠন হলে দেশ কি ভালোভাবে চলবে, পরিচালনা হবে, নাকি দেশ এখনই ভালো চলছে? আপনারা কি মনে করেন সেটি কমেন্ট করবেন অবশ্যই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটা বেশি লম্বা করব না, ভিডিওটা বেশি বাড়াতে চাই না, ভিডিওটা শেষ করতে চাই। কিন্তু ভিডিও শেষ করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট, সকল খবর, সকল ভিডিও আপনাদের কাছে সকলের আগে পৌঁছায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কতটা সমর্থন করেন এই জাতীয় সরকার গঠন হলে যে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং এই সরকারের মেন ভূমিকায় জামাত ইসলামের আমিরকে যদি দেওয়া হয়, তাহলে আপনারা কি এই সরকারকে মেনে নেবেন? প্রিয় দর্শক, আপনাদের মতামতটা অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান ওপিনিয়নটা জানাবেন। ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।